বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে কনভে করা হয়েছিল সকাল 11টায়। তা আপনারা এখানে যদি থেকে থাকেন দেখেছেন আমরা বিডিবিএল এর পক্ষ থেকে 11:15টায় এসে পৌঁছেছি। কাজেই সকাল 10টায় চুক্তির কথা ছিল, সকাল 11টায় এটা বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের জানানো হয়েছিল। আর হঠাৎ করে বুধবারে সমঝোতা চুক্তির কথাটা আমাদেরকে যে 12 তারিখে হবে, এটা কিন্তু আমাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে টেলিফোনে জানানো হয়েছে 5 তারিখে। 5 তারিখে জানানো হলে তখন 5 তারিখে বা 2 তারিখে জানানো হয়েছে। তো সেই জায়গাটাই যেটা হয়েছে না, বাংলাদেশ ব্যাংক থেকেই তো, কারণ এটা তো সময়টা তো এখানটায় হচ্ছে, এদেরকে জানাবে না, মানে এগ্রিড হয়েছে। কিন্তু যেহেতু ভেন্যু এটা হবে এবং এই জায়গাটা গভর্নর উপস্থিত থাকবেন এবং গভর্নরের টাইম শিডিউলের সাথে তো মিলতে হবে। আপনারা জানেন যে IMF মিশন চলছে, কাজে IMF মিশন না যাওয়া পর্যন্ত তো এই চুক্তি, মানে হি হ্যাড আদার অকুপেশন, কাজে সেই দিক থেকে যখন টাইমটা তারা ওই সব কিছু মিলিয়ে গভর্নরের টাইম শিডিউল মিলিয়ে যখন জানানো হয়েছে, তখন আমরা এটা জেনেছি যে আজকে হবে। সেটাও কিন্তু যে আপনারা বলছেন বুধবারে, তা না, বুধবারে হয়তো আপনারা জেনেছেন, কিন্তু আমাদেরকে জানানো হয়েছে কিন্তু এটা আইদার 2 তারিখে 5 তারিখ। প্রশ্নগুলো ছিল যেটা আপনারাও ভাবছেন বা এটা আপনারা বলছেন যে খোলা চিঠি দিয়েছে। এই খোলা চিঠিটা দিয়েছে কিন্তু বিডিবিএল এর এমপ্লয়িজরা, কিন্তু পর্ষদ যেটা সোনালী ব্যাংকের চেয়ারম্যান এবং এমডি ক্যাটেগরিক্যালি আপনাদের বলেছেন। প্রথমত যেহেতু ওনারা মানে মোটামুটিভাবে তাদের সাথে আমরা মার্জ হচ্ছি, কাজে সেই দিক থেকে ওনারা অনেক কিছু প্লাস মাইনাস করে সিদ্ধান্ত নিয়েছে যে বিডিবিএল ইজ এ বেটার চয়েস। এই বেটার চয়েসটার পেছনে কিন্তু একটা কারণ উনিও ব্যাখ্যা দিয়েছে যে লং টার্ম লেন্ডিংয়ে উই হ্যাভ স্ট্রং ফুটিং, কিন্তু আমাদের হয়তো কমার্শিয়াল অ্যাক্টিভিটিসে কিছু আছে। আর যে ইন্ডিকেটরগুলো আছে, যে 4টা ইন্ডিকেটর, তার শুধু একটি জায়গায় কিন্তু বিডিবিএল একটু দুর্বল অবস্থানে আছে, সেটি হচ্ছে খেলাপি ঋণ। আপনারা বলছেন 41%, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এটা আসলে কিন্তু লাস্ট ইয়ার থেকেই 32 বা 30% আছে, নট 41। এটা আগে ছিল, 1 বছর আগের ঠিক। কাজে এখন কিন্তু 34। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গাইডেন্সে বিআরপিটি সার্কুলারের যে আমরা এগোচ্ছি সেখানটায় কিন্তু যেহেতু ওনাদেরকে ডাকার পরে বাংলাদেশ ব্যাংকের সাথে প্রথমত ওনাদের কথা হয়েছে, দে হ্যাড দেয়ার হোমওয়ার্ক। তারা যখন বিডিবিএলকে চয়েস করেছে তখন কিন্তু গত 3রা এপ্রিল বোধহয় আপনারা পত্রপত্রিকায় আপনারাই রিপোর্টিং করেছেন যে বাংলাদেশ ব্যাংকে একটি মিটিং হয়েছিল, যেখানে ওনারাও ছিলেন, আমরাও ছিলাম। তখন আমাদেরকে জানানো হয়েছে এবং বলা হয়েছে নীতিমালা দেওয়া হবে, নীতিমালার পরে হচ্ছে নিজ নিজ পর্ষদের সিদ্ধান্ত। এখন পর্ষদে কিছু সিদ্ধান্ত আমরা যেগুলো বিবেচনা করেছি, যে আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই আর্লি নেক্সট ইয়ার। দ্বিতীয়ত হচ্ছে যে উই বোথ আর স্টেট ওন ব্যাংক। আপনারা দেখেছেন কিছু ব্যাংকে, সরকারি ব্যাংকে প্রাইভেট ব্যাংকের সাথে দিতে হয়েছে, সেটা দ্যাট হ্যাজ বিন দেয়ার কনসার্ন। যখন বেসিক তারা বলছে আমরা সরকারি ব্যাংকে যেতে চাই, সেই দিক থেকে বিডিবিএল পর্ষদ বিবেচনা করেছে যে তারা যেরকম বিডিবিএলকে গুড অপশন হিসেবে নিয়েছে, আমাদের জন্য দ্য বেস্ট অপশন মেবি সোনালী ব্যাংক। আর কিছু কনসার্ন যেটা আমি প্রকাশ করেছি, মানে জানতে চেয়েছি, কনসার্ন প্রকাশ করেছি না, সেটা হচ্ছে যে অ্যাজ এ চেয়ারম্যান অথবা আমার এমডি সাহেবের দিকে বিবেচনা করলে অ্যাজ এ ম্যানেজমেন্ট আমাকে অবশ্যই আমার এমপ্লয়িজদের ইন্টারেস্ট দেখতে হবে, যেটা হয়তো এই MOU এর প্রাথমিক MOU, কারণ আজকে তো প্রসেসটা একটা মানে একটা MOU হচ্ছে নট এ লিগাল ইনস্ট্রুমেন্ট বাট এক সমঝোতা স্মারক। দু ব্যাংকের মধ্যে একটা আনুষ্ঠানিক সমঝোতা হলো, কাজে সেই জায়গাটায় আরও ডিটেল আউট হিসেবে সামনের ডকুমেন্টগুলোতে আসবে। কাজে সেই দিক থেকে আমার এমপ্লয়িজদের দিক থেকে যে কনসার্ন ছিল যে তারা চাকরি হারাবে কিনা, তাদের ইন্টারেস্টগুলো এটা হবে কিনা, তা আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য ম্যানেজমেন্ট অফ সোনালী ব্যাংক। শুধু যে তারা আমাকে আশ্বস্ত করেছে তা না, স্বয়ং গভর্নর বলেছে যে বিডিবিএল-এ বর্তমানে যে অফিসাররা কাজ করছে তারা আপনারাও হয়তো জানেন যে এখন নো লঙ্গার ব্যাংক কিন্তু রিক্রুট করে না, এটা দে আর রিক্রুটেড বাই দ্য বাংলাদেশ ব্যাংক। কাজে ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য বাংলাদেশ ব্যাংক যে সে যাদেরকে রিক্রুট করেছে তাদের চাকরি, তাদের ইন্টারেস্ট, তাদের ওয়েলফেয়ার যেন এনশিওর। বোর্ড তো আপনারা নীতিমালা আপনারা দেখেছেন যে দুটো একই ব্যাংক যখন মার্জ হয়ে যাবে সেটা একটা সময় সাপেক্ষ। এখন যতদিন না আনুষ্ঠানিকভাবে এবং লিগ্যাল অ্যাকশনের মাধ্যমে, লিগ্যাল ওয়েটিংয়ের মাধ্যমে যতদিন না মার্জ হচ্ছে, বিডিবিএল উড ওয়ার্ক অ্যাজ বিডিবিএল, সোনালী ব্যাংক উড ওয়ার্ক অ্যাজ। আপনি বললেন যে বিডিবিএল 4টি গুরুত্বপূর্ণ সূচকে 3টিতেই স্বস্তিতে ছিল,
তো এই পরিস্থিতি যদি থাকে, আমরা দেখছি যে বিশেষ করে চট্টগ্রাম ভিত্তিক একটি ব্যবসায়িক গোষ্ঠীর বেসরকারি খাতে অনেকগুলো ব্যাংকের অবস্থা নাজুক, তারা মার্জারের বাইরে। তো বিডিবিএল যেহেতু 4টি সূচকের মধ্যে 3টিতেই স্বস্তিতে, তাহলে আপনারা কেন মার্জারে আসলেন? মার্জারে আসার কারণটা কি আপনারা মানে আমি নীতিমালায় যেটা হয়েছে, আমি শিওর যে সাংবাদিক ভাইরা আপনারা অনেক বেশি পড়াশোনা করেন, ওটাও দেখেছেন যে 4টা ইন্ডিকেটরের মধ্যে কিন্তু খেলাপি ঋণের হ্যাজ এ ডিফারেন্ট ইম্পর্টেন্স। আমি 3টা ইন্ডিকেটরে ভালো হলেও যদি খেলাপি ঋণে আমি ওই বেঞ্চমার্কে না আসতে পারি, তাহলে কিন্তু ওয়ান ওয়ে আর আদার আমি বাকি 3টাতে আমার প্রভিশন ঘাটতি নেই, আমার ক্যাপিটাল শর্টফল নেই, কিন্তু তা সত্ত্বেও যেহেতু খেলাপি ঋণ, এবং আপনারাই জানেন 1 বছরে আমি 41 থেকে 34-এ এসেছি। এটা কি সম্ভব যে 6 মাসে আমি 34 থেকে 5 বা 10 বা 15-তে আসবো? কারণ খেলাপি ঋণ শুধুই আমার অ্যাক্টিভনেস না, যার যে খেলাপি তাকেও এগিয়ে আসতে হবে, এবং সে যদি এগিয়ে না আসে তার জামানত বিক্রি করতে হলেও কিন্তু আমাকে অনেকগুলো অর্থ ঋণ আদালত, অর্থ আদালত, মামলা এগুলো ফেস করে আসতে হয়, যেটা কোনোভাবেই 6 মাসে সম্ভব না। না, আপনারা তো ধারাবাহিকভাবে ভালো করছেন, হ্যাঁ, কিন্তু তারপরে আসলে আপনারা তো সময়ও চেয়ে নিতে পারতেন যে ঠিক আছে 6 মাস হবে না, 1 বছর। শুনে সময়ও চেয়ে নিয়েছে। প্রাইভেট ব্যাংক যেরকম গ্যারান্টি দিচ্ছে যে আমি আগামী 1 বছরে এত হাজার কোটি টাকা আনবো, আমি সেই গ্যারান্টি দিতে পারছি না, আমি। কারণ আমার ব্রাঞ্চের সংখ্যা আপনি জানেন কম, মাত্র 50টা। কাজে সেখানে আমার আমানত নেয়ার কাজে আমি যে সময় নেব, সেই সময়ে কতদিন নেব? আমি চাইলে কি বাংলাদেশ ব্যাংক আমাকে 5 বছর সময় দেবে বা 10 বছর সময় দেবে? আর দ্বিতীয়ত কথা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের দিক থেকে, রিফর্মসের দিক থেকে তাদের একটা তো ওভারহেড সুপারভিশন থাকে। তারা কিন্তু সব ব্যাংকের হেলথ, এমনকি সোনালী ব্যাংকের হেলথে একেবারে যে ক্লিন সেট তা তো না, কিছু সমস্যা থাকতে পারে, সেটাও বাংলাদেশ ব্যাংক জানে, আর আমার কি সমস্যা সেটাও জানে। কিন্তু এখন আপনি এনপিএল এর কথা বললেন, এনপিএল নিয়ে তো সেন্ট্রাল ব্যাংকের একটা গাইডলাইন আছে, যারা ইচ্ছাকৃত খেলাপি তাদেরকে যদি সেই দিকে যদি আটকে দেওয়া হয়, তারা কিন্তু নিজেরাই বেকায়দায় পড়ছে। তো এই কায়দায় তো আপনারা রিকভারিটা বাড়াতে পারতেন। সো একটা রিকভারি কিন্তু বাড়ছে, কিন্তু বাড়ার একটা সীমা আছে, এবং আপনারা জানেন, যেটা অলরেডি ওনারাও বলেছে, আপনারাও জানেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থা এই দুইটি মার্জ হয়ে 2010 সালে হয়েছিল বিডিবিএল। কাজে বিডিবিএল এর কিন্তু টু সাম এক্সটেন্ট যাত্রাই শুরু হয়েছিল 30% or 35% খেলাপি ঋণ নিয়ে। কাজে সেগুলো কিন্তু আদায় করার সুযোগ নেই ভাই, সেগুলো আদায়ের অবসায়ন বা অবলোপন, সেখানেও কিন্তু এগিয়ে আসতে হয় পার্টিকে। আমি প্রতিটা বোর্ডেই ফেস করি, কাজে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা কাজ করছিলাম। এখন সময় নিতে হলে, কারণ এটা একটা সরকারের সিদ্ধান্ত, বোথ আর স্টেট ওন্ড ব্যাংক, কাজে তারা মনে করছে যে দুটো ব্যাংকে এক করে দিলে, স্পেশালি সোনালীর মতো ব্যাংকের সাথে যদি বিডিবিএলকে তারা মানে আমি বলবো যে একটি স্ট্রঙ্গার ব্যাংকের সাথে দিয়ে, বা বিডিবিএলকে সোনালী ব্যাংকের সাথে দিয়ে, তারা যেহেতু দুটোই স্টেট ওন্ড ব্যাংক, অনেক স্টেট ওন্ড ব্যাংকে কিন্তু প্রাইভেটের দিকেও যেতে চাচ্ছিল, এবং গভর্নর নিজেই বলেছেন, আজকে আমাদের এখানেও আলাপ হলো, যে সোনালী যেমন তার কমার্শিয়াল লেন্ডিংয়ের অভিজ্ঞতা দিয়ে বিডিবিএলকে মানে মার্জ হওয়ার পরে হেল্প করতে পারবে। কাজে বিডিবিএল এর সাথে মার্জ হলে বিডিবিএল এর কিন্তু লং টার্ম লেন্ডিংয়ে একটা অভিজ্ঞতা আছে, যেহেতু শিল্প ঋণ সংস্থা ছিল। সো they can also take the expertise of BDBL. আপনার কি তাহলে মানে খেলাপি ঋণের ব্যর্থতা দায় স্বীকার করে আপনার বাজারে যাচ্ছেন? খেলাপি ঋণের ব্যর্থতা মানে খেলাপি ঋণ যে আছে নাই, এটা কি আমি বলতে পারবো ভাই? খেলাপি ঋণ তো আছে, এটা আপনারাও জানেন, কাজে খেলাপি ঋণ আছে। কাজে এটার ব্যর্থতার দায় আমি 5 বছর সময় পেলে কি করতাম সেটা তো অন্য কথা, কিন্তু একটা তো টাইম ফ্রেম আছে কাজ করতে। কিন্তু হঠাৎ করে আপনারা কনফিডেন্স হারাইলেন কেন? আপনারা তো ভালো করতেছিলেন। শুনুন, আরেকটি বিষয় আপনি বললেন যে সরকার কেন সময় দিচ্ছে না? আসলে না, সরকার যেহেতু সময় দিচ্ছে না, কনফিডেন্স হারানোর কোনো বিষয় না। আমি বলি, দুইটা ব্যাংকের যদি প্রথমত যে আমরা যদি বিজনেস ভলিউম কম্পেয়ার করি, সোনালী ব্যাংকের এই মুহূর্তে ডিপোজিটের সাইজ হচ্ছে 1,50,000 কোটি টাকা, বিডিবিএল এর হচ্ছে 3200 কোটি টাকা, অর্থাৎ প্রায় 50 ভাগের 1 ভাগ। এবং একইভাবে আমরা যদি লোনের অ্যাসেটের সাইজ কম্পেয়ার করি, সোনালী ব্যাংকের এই মুহূর্তে সাইজ অফ দ্য লোন হইতেছে অ্যাবাউট 1 লাখ করোড় টাকা, এবং বিডিবিএল এর হচ্ছে 2700 কোটি টাকা। এখানেও কিন্তু 30 টাইমস, মোর দ্যান 30 টাইমস বিগার দেন আমাদের ব্যালেন্স শিটের সাইজ। আর একটা যেটা বলছিলেন যে বিডিবিএল, আপনি যেটা জানেন, সোনালী ব্যাংকের এই মুহূর্তে এডি রেশিও যেটি 50-এর আশেপাশে ছিল, আমরা বাড়ি এখন 68% করেছি। বিডিবিএল এর এডি রেশিও অর্থাৎ অ্যাসেট এবং ডিপোজিট রেশিও যেটা, সেটা এখন নিয়ার অ্যাবাউট 86%।
আপনারা জানেন যে রেগুলেটরি যে রিকোয়ারমেন্ট আছে সেখানে 87%-এর বেশি ল্যান্ডিংয়ে যাওয়ার সুযোগ নাই। তো এটা দুটি ব্যাংক মার্জারের ফলে যে জিনিসটা হচ্ছে বিডি ব্যাংকের কিন্তু ল্যান্ডিংয়ের ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। আগে যেটা তারা অলমোস্ট স্যাচুরেটেড ছিল, এখন কিন্তু বিডিবিএল আগামীতে মার্জার হওয়ার পরে তাদের সেই ল্যান্ডিং অ্যাবিলিটি এবং ক্যাপাসিটিটা অনেক বেশি বেড়ে যাবে এবং অর্থাৎ বিডিবিএল কিন্তু মার্কেটে বিডিবিএল এর যেই পারফরমেন্স আছে সেটি আরও ভালো করার সুযোগ আসছে। এবং যেটি আলোচনা হচ্ছিল যে সোনালী ব্যাংকের এক ধরনের এক্সপার্টিস আছে, বিডিবিএল এর আরেক ধরনের এক্সপার্টিস আছে। দুইটা ব্যাংকের এক্সপার্টিস হলে নিশ্চয়ই আরও অনেক ভালোভাবে পারফর্ম করতে পারবে। আর এমপ্লয়ীদের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, সোনালী ব্যাংকের এই মুহূর্তে এমপ্লয়ি আছে নিয়ার অ্যাবাউট 18,000 প্লাস, আর বিডিবিএল এর এমপ্লয়ি হচ্ছে 650 অ্যারাউন্ড। কিন্তু আমাদের 18,000 এমপ্লয়ি থাকার পরও কিন্তু আমাদের অর্গানোগ্রাম অনুযায়ী আমাদের প্রায় 8,500 ম্যান পাওয়ার ঘাটতি আছে। সুতরাং বিডিবিএল এর 650 লোক আসার পরও কিন্তু আমার ম্যান পাওয়ারের অনেক ঘাটতি থাকতেছে। সুতরাং এমপ্লয়ীদের বা তাদের চাকরির ব্যাপারে কোনো রকম অনিশ্চয়তা নেই, এটা 100% এনশিওর্ড। সোনালী ব্যাংকের এমপ্লয়ীদের যেই মানে স্ট্যাটাস আছে, তারা যেই নিশ্চয়তা নিয়ে কাজ করে, বিডিবিএল এর এমপ্লয়িরাও একই ধরনের নিশ্চয়তা নিয়ে কাজ করে। আমার মনে হয় যে যত আমরা আলাপ করলাম আপনারা সব ধরনের প্রশ্ন উত্তর পেয়েছেন। অনেক ধন্যবাদ।